গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করব। আমি তো তোমাদের CC10 পেপারটা পড়াচ্ছি, আধুনিক ইউরোপের একটা অংশ, যেখানে মেটারনিক ব্যবস্থার পরবর্তী সময়ে সমগ্র ইউরোপ জুড়ে যে আবার নতুন করে যে জাতীয়তাবাদের একটা প্রয়াস লক্ষ্য করা গেছে, সেরকম একটা সময়ের ইতিহাস, যার অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই বিপ্লব। 1830 খ্রিস্টাব্দে 26শে জুলাই ফ্রান্সে বিপ্লব হয়েছে সম্রাট দশম চার্লসের বিরুদ্ধে, একটা গণ অভ্যুত্থান। এই বিপ্লব একটা গুরুত্বপূর্ণ ঘটনা ফ্রান্সে ঘটেছে, ঠিক আছে, ফ্রান্সে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আবার ফ্রান্স ছাড়িয়ে সমগ্র ইউরোপ, এমনকি ইউরোপের বাইরেও এই বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আমরা লক্ষ্য করেছি। তো যাই হোক, আমরা এই জুলাই বিপ্লব আলোচনাকালে কয়েকটা পর্যায়ে আমরা তোমাদের সামনে রাখবো, যেগুলো আলোচনা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পর্যায়ে এরকম যদি হয় আলোচনার সুবিধার্থে। প্রথমে আমরা আলোচনা করব জুলাই বিপ্লবটা কী, তারপরে আমরা আলোচনা করব জুলাই বিপ্লবের পটভূমি ও কারণ কী ছিল, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই বিপ্লবের গুরুত্ব কী রয়েছে। এই তিনটে পর্যায়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে জুলাই বিপ্লবটা কী। জুলাই বিপ্লবটা কী এর একটা প্রাথমিক একটা ধারণা দিচ্ছি, নাহলে একটু বড় করে আলোচনা করলে অনেক একটা পুরো ক্লাস লেগে যাবে। তো জুলাই বিপ্লবটা কী না, 1830 খ্রিস্টাব্দে 26শে জুলাই ফ্রান্সের পূর্ববংশীয় শাসক দশম চার্লসের বিরুদ্ধে থিয়ার্সের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান ঘটেছিল, এটাই ইউরোপের ইতিহাসে জুলাই বিপ্লব নামে পরিচিত। এটা এক কথাই হলো। এটা সম্বন্ধে একটু ধারণা পেতে গেলে এর আমি পূর্ববর্তী ঘটনাগুলোকে তোমাদের সামনে টেনে আনবো, যেখানে কিন্তু এর পটভূমি লুকিয়ে রয়েছে। 1789 খ্রিস্টাব্দে যখন ফ্রান্সে ফরাসি বিপ্লব হলো, সেখানে কী হয়েছিল, এই পূর্ববংশীয় আর একজন শাসক ষোড়শ লুইকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সেই বিপ্লবটা ছিল একটা মানে সমগ্র ইউরোপ, কেন মানব জাতির আধুনিক সভ্যতার সূচনার একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ফ্রান্সে এই ফরাসি বিপ্লব ঘটে যাওয়ার ফলে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়। দীর্ঘদিনের যে মধ্যযুগীয় যে রাজতন্ত্রের বিরুদ্ধে যে প্রতিবাদ করা যায় বা তাকে যে ক্ষমতাচ্যুত করা যায়, সেটা এখানে প্রমাণিত হয়েছিল। এবং বিপ্লবের যে আদর্শ সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই আদর্শ সমগ্র ইউরোপ কি সারা বিশ্বের প্রতিটি মানুষের বা দেশের মুক্তির জন্য আদর্শ হিসেবে কাজ করেছিল। 1789-তে ফরাসি বিপ্লব হলো, সেখানে রাজা উচ্ছেদ হলেন। তারপরে সেই উচ্ছেদের ফলে সেখানে প্রজাতান্ত্রিক বা জনগণের শাসন প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ বিপ্লব শুরু হলো বা বিপ্লবের জয়লাভ হলো। এই বিপ্লব যখন এগিয়ে চলছে, সেখানে তখন বিপ্লবটাকে থামিয়ে দেওয়ার জন্য ফ্রান্স এবং ফ্রান্সের বাইরে একটা বিরোধী বা প্রতিপক্ষ লক্ষ্য করা গেছে। তারা কারা? বিশেষ করে যারা রাজতন্ত্রের সমর্থক, যারা রক্ষণশীল, যারা প্রতিক্রিয়াশীল, যারা পুরাতন ব্যবস্থায় বিশ্বাসী, তারা চেয়েছিলেন ফ্রান্সে ফরাসি বিপ্লবটাকে যে কোনো মুহূর্তে থামাতে, যে কোনো মূল্যে থামাতে হবে। কেন না, এটা থামাতে পারলে তাহলে ফ্রান্স কেন, অন্যান্য দেশেও যে রাজারা রয়েছেন বা রাজতন্ত্র, তারা তাহলে আর ক্ষমতাচ্যুত হবেন না। ফ্রান্সের বিপ্লব যদি বেঁচে থাকে, তাহলে কিন্তু অন্যান্য দেশেও কিন্তু জনগণের রাজতন্ত্রকে সরিয়ে দেবে। রাজতন্ত্র স্বৈরাচারী, রাজতন্ত্র জনগণের বিপক্ষে, তারা উদার নয়, তারা জনকল্যাণকর কাজ করছে না, এইরকম নানা ইস্যু আছে। এইরূপ পরিস্থিতিতে ফ্রান্স যখন বিপ্লব হয়ে গেছে, বিপ্লবের যে আদর্শগুলো যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, তখন নেপোলিয়ন বোনাপার্টের আবির্ভাব ঘটে। নেপোলিয়ন বোনাপার্ট আবির্ভাবের মধ্য দিয়ে তাদের মধ্যে একটা নতুন আশার আলো জাগরিত হয় যে বিপ্লবটা বোধহয় বেঁচে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে তার যে দিগ্বিজয়ী বীর হওয়ার যে স্বপ্ন বা পররাষ্ট্র ক্ষেত্রে যে সামরিক অভিযান গ্রহণ করেছিলেন, তার ফলেই কিন্তু তার এবং
সমগ্র ফ্রান্সের পতন ঘটিয়ে ফেলেছিলেন। 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের পতনের পরে ভিয়েনা কংগ্রেস এবং তার যে মূল যে পুরোধা বা তার যে মূল যিনি কর্ণধার অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ, তার যে পদ্ধতি বা তার যে সময়কাল বিপ্লবটাকে থামিয়ে দিয়েছিল। অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে বিপ্লব সেইখানে প্রায় থেমে গেল। এর ফলে ফ্রান্সে আবার পুনরায় সেই স্বৈরাচারী রাজতন্ত্র পূর্ববংশীয়কে ক্ষমতায় আনা হয়েছিল, অষ্টাদশ লুইকে ক্ষমতায় বসানো হয়েছিল। পরক্ষণে সেই সূত্র অনুযায়ী ফ্রান্সে এই পূর্ববংশীয় শাসক দশম চার্লস সিংহাসনে বসে পড়ে গেছিলেন। কিন্তু দশম চার্লসের রাজত্বকালের যে নানা ঘটনা, তার অযোগ্যতা, তার নীতি, তার মন্ত্রী পলিগনেকের যে জনবিরোধী কাজকর্ম, এই সমস্তকে একযোগে আবার একটা বিপ্লবের সম্মুখীন করে, যেটা হচ্ছে 1830 জুলাই মাসে হয়েছিল বলে জুলাই বিপ্লব। আর এই বিপ্লবটাকে অনেকে বলছে দ্বিতীয় ফরাসি বিপ্লব। তাহলে এই ছিল 1789 থেকে 1830 পর্যন্ত এই যে সময়কালের মধ্যেই কিন্তু এই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। জুলাই বিপ্লবের কারণ আমরা আলোচনা করব। জুলাই বিপ্লব যে কারণে হয়েছে তা অনেকগুলো কারণ, একটি মাত্র কারণে নয়, এবং একদিনে এই কারণ তৈরি হয়নি। পূর্বতন যে ঘটনাগুলো আমি কিছুক্ষণ আগে বলে গেলাম তার মধ্যেই কিন্তু কারণগুলো তৈরি হয়েছিল। দশম চার্লসের রাজত্বকালে তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা ভাবা হলেও তার সম্পর্কে তিনি তা করেননি। তার সময়ে কতগুলি ব্যবস্থা বা বিভিন্ন ঘটনা এই বিপ্লবের জন্য দায়ী। কারণগুলিকে আমি কয়েকটি ভাবে ভাগ করতে পারি, যেগুলো প্রত্যেকটি কারণ ধরে আমরা বিস্তরভাবে আলোচনা করতে পারি। এই কারণগুলির মধ্যে প্রথমে আমরা যদি দেখি না, ভিয়েনা ব্যবস্থার দ্বারা নতুন করে আবার পুনরায় এই স্বৈরাচারী পূর্ববংশকে প্রতিষ্ঠা করা ফ্রান্সে, এটা একটা কারণ। তারপরে সম্রাট যে দশম চার্লস, তার রাজত্বকালের তার ব্যক্তিগত নানা ত্রুটি, তার মন্ত্রী, 3 নম্বর কারণ হচ্ছে তার মন্ত্রী পলিগনাক, তার জনবিরোধী কার্যকলাপ। 4 নম্বর একটি কারণ হচ্ছে সেই সময় যাজক এবং অভিজাতদের পুনরায় যে ক্ষমতায়নের যে বা সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তা নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা, এটা একটা কারণ। 5 নম্বর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে একটা হস্তক্ষেপের ভাবনা। এই রকমের বহু কারণ আছে যেগুলোর কারণে 1830 জুলাই মাসে আবার একটা বিপ্লব আমরা দেখতে পেলাম। এই কারণগুলোর মধ্যে আমরা প্রথমে যদি ধরে নিই, যে কারণটা বললাম যে স্বৈরাচারী রাজবংশ বা রাজতন্ত্র পূর্ববংশকে পুনরায় প্রতিষ্ঠা করা, এটা ছিল একটা এই বিপ্লবের বড় কারণ। আমরা জানি 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে আমরা কি দেখেছিলাম? পূর্ব রাজবংশীয় রাজা যারা কন্টিনিউ স্বৈরাচারী জনবিরোধী কাজ করেছিল, তাদের এই কাজকর্ম জনগণের পক্ষে ছিল না, তাই তো প্রতিবাদ হয়েছিল। তো সেখানে আবার নতুন করে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা ব্যবস্থা এবং মেটারনিখ ব্যবস্থার দ্বারা আবার এই যে পূর্ববংশীয় রাজতন্ত্রকে আবার ফ্রান্সে ফিরিয়ে আনা হয়েছিল। এটা একটা বিপ্লবের জন্য যথেষ্ট কারণ ছিল। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রাজা